নতুন এক ভৌতিক অভিযানের জগতে আপনাকে স্বাগতম। অন্ধকারের বুকে লুকিয়ে আছে এমন এক রহস্য যা আপনার নিঃশ্বাস বন্ধ করে দেবে। রুদ্রের পদচিহ্ন অনুসরণ করে ঢুকে পড়ুন ঝোপঝাড়পুর বনের গভীরে, যেখানে প্রতিটি ছায়া লুকিয়ে রেখেছে আতঙ্কের গল্প, আর আলো আধারের ফাঁকে ঘাপটি মেরে বসে আছে শতবর্ষের অভিশাপ। মুক্তির জন্য অপেক্ষমান বন্দি আত্মারা। আপনি কি সাহস করবেন সেই শীতল কণ্ঠস্বরের ডাকে সাড়া দিতে? আজকের গল্পে আপনার কল্পনার শক্তি আর সাহসের সীমা পরীক্ষা হবে। বসুন, আলো কমিয়ে দিন, আর প্রস্তুত হন বাংলা হররের এক অসাধারণ যাত্রার স্বাগতম। শরতের শেষ বিকেল, সূর্য নামছে পশ্চিম আকাশে, চারপাশে একরাশ সোনালি আলো। নদীর ধারে কাশবনের ফাঁকে দাঁড়িয়ে রুদ্র ভাবছিল আজ রাতে সে যাবে ঝোপঝাড়পুরের বনের ভেতরে। জায়গাটা বহুদিন ধরেই তার কৌতূহলের কেন্দ্র। লোকেরা বলে ওখানে সূর্য ডোবার পর অদ্ভুত আলো জ্বলে, হাওয়ার সাথে শোনা যায় মানুষের কান্নার শব্দ। রুদ্র পেশায় ফটোগ্রাফার, বিরল দৃশ্যের ছবি তোলায় তার নেশা। ভয় তাকে আটকে রাখে না। বন্ধু অনেক তাকে বারবার বারণ করেছিল, ওই বনটা ভালো না রে, কত লোক যে হারিয়ে গেছে। কিন্তু রুদ্রের কানে কোনো কথা যায় না। আজই সুযোগ, কাল ভোরে তাকে অন্য জায়গায় যেতে হবে। সন্ধ্যা নামতেই সে ক্যামেরা, টর্চ আর ছোট একটা ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ল। কাশবনের পথ পেরিয়ে যখন সে বনের ধারে পৌঁছালো, হালকা কুয়াশা নেমেছে, বাতাসে অদ্ভুত একটা গন্ধ, পচা পাতার সাথে যেন আগুনের ধোঁয়া মেশানো। বনের ভেতরে ঢুকতেই সে বুঝল শব্দের জগৎ বদলে গেছে। বাইরে যত ঝিঝি রাখছিল, ভেতরে সেসব স্তব্ধ, শুধু নিজের পদধ্বনি আর শ্বাসের শব্দ। হঠাৎ বাদিক থেকে ভেসে এলো কারো মৃদু হাসি। রুদ্র থমকে গেল। আলো ফেলতেই দেখলো কেউ নেই কোথাও। বনের গভীরে একটা পুরনো কাঠের কুঠিরের ধ্বংসাবশেষ আছে বলে শুনেছিল সে। আধ ঘন্টা হাঁটার পর সে দেখতে পেল সেটা। ছাদ প্রায় ভাঙা, দরজার জায়গায় কেবল কাঠের ফ্রেম। ঘরটা অন্ধকার। রুদ্র টর্চ জ্বালিয়ে ভিতরে ঢুকে পড়ল। দেওয়ালে পুরনো পেরেক গাঁথা, আর মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে শুকনো হাড়। দেখে মনে হলো মানুষের নয়, তবে পায়ের আকারটা অদ্ভুত। সে ছবি তুলতে লাগলো। ঠিক তখন পেছন থেকে দরজা বন্ধ হয়ে গেল ধপাস করে। বাতাস হঠাৎ জমে গেল, টর্চের আলো কেঁপে উঠল। রুদ্র দরজাটা টানলো, নড়ল না। মুহূর্তের মধ্যে ঘরের তাপমাত্রা কমে গেল, তার নিঃশ্বাস ধোয়ার মতো যাচ্ছে। টর্চের আলোয় হঠাৎ দেখা গেল এক মেয়ের ছায়া, কোণের দিকে বসে আছে। সাদা ধুতির মতো পোশাক, মাথার চুল ভেজা, মুখ দেখা যাচ্ছিল না তার। রুদ্র কাপা গলায় বলল, কে তুমি? মেয়েটি ধীর মুখ তুলল, চোখ দুটো ফাঁকা, গর্তের মতো, মুখের কোণ থেকে রক্ত ঝরছে। সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো, পা মাটিতে স্পর্শ করছে না। রুদ্র পিছিয়ে গিয়ে দেয়ালে ঠেকলো। ক্যামেরাটা হঠাৎ চালু হয়ে গেল নিজের থেকেই। শাটার টিপে টিপে ছবি তুলছে। মেয়েটির কণ্ঠে শোনা গেল শুষ্ক, ফিসফিসে, তবু কানে বাজে, আমাকে ফিরিয়ে দাও, আমার ছায়া ফিরিয়ে দাও। রুদ্র বুঝতে পারল না। সে বলল, কোন ছায়া? মেয়েটি হাত বাড়িয়ে তার গলায় ধরল, বরফের মতো ঠান্ডা আঙুল। তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। মরিয়া হয়ে সে ব্যাগ থেকে একটি ছোট তাবিজ বের করলো, তার দিদিমার দেওয়া, যা সবসময় সঙ্গে রাখে। তাবিজটা ছুতেই মেয়েটি চিৎকার করে পেছনে সরে গেল। ঘরের বাতাসে আগুনের মতো গন্ধ ছড়িয়ে পড়ল। দরজাটা নিচ থেকেই খুলে গেল। রুদ্র প্রাণপণে দৌড়ে বেরিয়ে এলো। বনের বাইরে আসতে রাত প্রায় শেষ, চাঁদ মিলিয়ে যাচ্ছে, আকাশে ফিকে আলো। কিন্তু সে থামলো না। নদীর ধারে এসে হাঁপ ছাড়লো। পেছনে তাকিয়ে দেখলো বনের ভেতরে এখনো নীলচে আলো ঝলকাচ্ছে। কানে আবার ভেসে এলো সেই কণ্ঠ দূর থেকে, ছায়া ফিরিয়ে দাও। রুদ্র ভাবলো ব্যাপারটা শেষ হয়নি। পরের কয়েকদিন সে ভীষণ অস্থির। ক্যামেরায় মেমোরি কার্ড খুলে দেখলো শেষ রাতের ছবিগুলোতে দেখা যাচ্ছে কেবল কুয়াশা আর এক অদ্ভুত ছায়া, যা মানুষের নয়। তৃতীয় রাতে সে স্বপ্ন দেখলো সেই মেয়েটির নদীর ধারে দাঁড়িয়ে ডাকছে। চারপাশে শূন্যতা, শুধু কালো জল। মেয়েটির কণ্ঠে ব্যথা, ওকে মুক্ত করো, আমার ছায়া কাঠের কুঠিরে বন্দি। রুদ্র বুঝলো তার যেতে হবে আবার। অনেককে সব বললে সে রেগে উঠল, তুই পাগল নাকি, আবার যাবি ওখানে? কিন্তু রুদ্রের মন স্থির। এবার সে কিছু ধূপ, গঙ্গা জল আর তাবিজ নিয়ে রওনা দিল। রাতের আগেই সে বনের ধারে পৌঁছালো। ভেতরে ঢোকার আগে শ্বাস নিল গভীর। কুটিরের সামনে দাঁড়াতেই হালকা হাওয়া বইল, মাটিতে পাতা উড়ল। ঘরের মধ্যে আগের মতো অন্ধকার, কিন্তু এবার সে শান্তভাবে ধূপ জ্বালালো, গঙ্গা জল ছেটালো। মেয়েটি আবার দেখা দিল, চোখে ব্যথার ছাপ, মুখে আর রক্ত নেই। রুদ্র বলল, তোমার ছায়া কোথায়?
মেয়েটি ইশারা করলো মেঝের এক কোণে, সেখানে ছোট্ট কাঠের বাক্সে পুঁতে রাখা। রুদ্র খুঁড়ে সেটা বের করলো। ভেতরে কালচে কাপড়ে মোড়ানো কিছু। কাপড় খুলতে দেখা গেল পুরনো এক আয়না, ফাটল ধরা। মেয়েটি বলল, ওই আয়নাতেই আমার ছায়া আটকে আছে। রুদ্র আয়নাটাকে বাইরে এনে চাঁদের আলোয় ধরলো। সঙ্গে সঙ্গে ভেতর থেকে ধোঁয়া বেরিয়ে মেয়েটির শরীরে মিশে গেল। সে ধীরে ধীরে স্বচ্ছ হয়ে উঠল, মুখে শান্তি ফুটল। ধন্যবাদ বলেই সে মিলিয়ে গেল বাতাসে। রুদ্র এক মুহূর্তে স্তব্ধ হয়ে রইল। চারপাশে কেবল পাতার মুড়মুড় শব্দ। কুটিরের ভেতরে আগের মতো নিস্তব্ধ। সে বুঝল আত্মা মুক্তি পেয়েছে। কিন্তু আয়নাটা এখনো তার হাতে। আয়নার ফাটলে হালকা আলো জ্বলছে। রুদ্র সেটাকে কাপড়ে মুড়ে ব্যাগে রাখলো। পরদিন সকালে সে অনিককে সব জানালো। অনিক আয়নাটা দেখে বলল, এটাকে নদীতে ফেলে দে, এমন জিনিস ঘরে রাখিস না। রুদ্র কিছুক্ষণ ভাবলো, কিন্তু ফেলে দেওয়ার সাহস পেল না। মনে হলো আয়নার ভেতরে হয়তো এখনো রহস্য রয়ে গেছে। কয়েক সপ্তাহ পর এক নতুন সমস্যা দেখা গেল। রুদ্রের ঘরের মাঝে মাঝে হাওয়া বইতে লাগলো। জানালা বন্ধ থাকলেও পর্দা উড়ে যায়। রাতে ঘুমোতে গেলে আয়নার স্পষ্ট মুখ দেখা যায়। সে মেয়ের নয়, অন্য কারো। এক রাতে সে স্পষ্ট শুনলো আয়না থেকে কণ্ঠ ভেসে আসছে, আমার জায়গাটা ফেরত দাও। রুদ্র হঠাৎ বুঝতে পারল আয়নার শুধু একটি ছায়া নয়, বহু বছর ধরে আটকে থাকা আরও আত্মা আছে ওখানে। যে মুক্তি পেয়েছিল সে কেবল একজন, বাকিরা এখনও বন্দি। সে ঠিক করলো আয়নাটা ভেঙে ফেলবে, কিন্তু হাত তুলতেই আয়না থেকে অদ্ভুত শক্তি বেরিয়ে তার হাত থামিয়ে দিল। ঘরের আলো নিভে গেল। অন্ধকারে সে দেখতে পেল অসংখ্য মুখ চিৎকার করছে। রুদ্র বুঝলো সাধারণভাবে ভাঙা যাবে না, তাকে যেতে হবে সেই বনে যেখানে আয়নাটির উৎস। শেষ রাতে সে আবার রওনা দিল ঝোপঝাড়পুরের বনে। এবার আকাশে মেঘ, বিদ্যুৎ চমকাচ্ছে। কুটিরে পৌঁছেই সে আয়নাটিতে মাটিতে রাখলো, ধূপ জ্বালিয়ে বলল, তোমরা মুক্ত হও। বাতাসে এক ঝড় উঠল। আয়নাটার নিচ থেকেই ভাঙলো না, বরং আলো ছড়িয়ে দিল। আলো থেকে বেরিয়ে এলো অসংখ্য ধূসর ছায়া। আকাশের দিকে উড়ে গেল। চারদিকে গর্জন, তারপর নিস্তব্ধতা। মাটিতে পড়ে রইল শুধু আয়নার ফ্রেম, শূন্য অবস্থায়। রুদ্র ধীরে ধীরে কুটির ছাড়ল। ভোরের আলো ফুটছে, বন নতুন দিনের মতো শান্ত। সে জানলো কাজ শেষ, কিন্তু মনে কোথাও হালকা আতঙ্ক থেকে গেল। যদি সব আত্মা মুক্ত না হয়। আজও রুদ্র সেই ঘটনার পর আয়নার ফ্রেমটা রেখে দিয়েছে। ওটা আর এখন ভয় জাগায় না, কিন্তু মাঝে মাঝে সূর্যের আলো পড়লে ফ্রেমের কাচের ভেতর হালকা ঝিলিক দেখা যায়। রুদ্র জানে না সেটি আলোর খেলা, না বনের কোনো অদৃশ্য রহস্যের চিহ্ন। তবে সে আর কখনো ঝোপঝাড়পুর বনে যায়নি।